ছাগ বাটা দিয়ে আম্মার হাতে শোল মাছের ভুনা তরকারি খেয়ে চোখ দিয়ে টপ করে পানি পড়ে গেল। মানে এটা হচ্ছে আমার শৈশবের একটা আবেগ, কৈশোরের ভালোবাসা। আর এখন তো অনেক দিন হয়ে গেছে যে এই তরকারিটা আম্মার হাতে খাওয়াই হয় না। আর এই ছাগ বাটা দিয়ে এই তরকারিটা যে এত বেশি লোভনীয় আর এত বেশি ভালো লাগে, যেটা আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আপনারা খাবেন। তো যাক, শোল মাছ এনেছিল বাজার থেকে, ওইখান থেকে কেটে কুটে ক্লিন করে 2টা শোল মাছ আমি আলাদা করে রেখেছিলাম। যে অনেক দিন ধরে ট্রাই করতেছি রান্না করব, কিন্তু আম্মাকেও বলতে পারতেছি না, কেমন যেন লাগে। আসলে এখন বয়স হয়েছে, তাছাড়া এখন কিচেনে ওইভাবে ঢুকে না বা রান্না টান্নাও খুব একটা করে না। তো বলতো জানি কেমন লাগতেছিল যে আম্মা একটু তরকারি রান্না করে দাও। আর ছাগ বাটা হচ্ছিল না, ছাগ বাটা না হলে আসলে এই তরকারিটা খেতে ভালো লাগে না। তো এইখান থেকে আমি 2টা শোল মাছের থেকে আমি 1.5টা শোল মাছ নিব, কারণ এত শোল মাছ খাওয়া হবে না। কারণ উষান বা উষানের বাবা বা আবদুল্লাহ কেউই তো খাবে না। এখান থেকে হয়তো আব্বাকে একটু দিব, আমি একটু খাবো, এইভাবেই খাওয়া হবে। এই জন্য 1.5টা শোল মাছ নিয়েছি, নিয়ে এটা খুব ভালো করে ধুয়ে টুয়ে ক্লিন করতেছি। আর আমাদের ডিস্ট্রিক্টে দেখা যায় যে এই যে শোল মাছটা এইভাবে ছোট ছোট টুকরা করে নেয়, কারণ হচ্ছে এটা এইভাবেই রান্না করে, বড় বড় পিস করে এটা রান্না করে না। তো আমি একদম যতটুকু সম্ভব, মানুষ বলে যে মাছ রান্না করতে গেলে 3 ধোয়া দিলেই যথেষ্ট। 3 ধোয়া না, আসলে কত ধোয়া দিয়ে আমি নিজেও জানি না। এখানে ছাগ বাটার প্রস্তুতি চলতেছে, সানির আমরা বসে রসুন ছুলে দিতে, সাথে সাথে আমিও ছুলতেছিলাম। আসলে ভিডিও করতে গেলে নিজের কাজটা তো আসলে বেশি দেখানো যায় না, অন্যের কাজটাই দেখানো হয়, আর বেশিরভাগ দেখা যায় আমাকে মানুষ কাজ চড়াই ভাবে। তো এই যে ছাগ বাটার জন্য রসুন আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। এইটা এখন যে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, একটু যেগুলোর মধ্যে লেগে না যায় এই টাইপসের কড়াইগুলো ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো। এখানে কড়াইয়ের মধ্যে আমি এই যে রসুন আর পেঁয়াজ দিয়ে এটা আস্তে আস্তে করে ভাজতে থাকবো, খুব সময় নিয়ে লো হিটে। এটা যদি আপনি জাল বাড়িয়ে ভাজতে চান তাহলে কিন্তু পুড়ে যাবে এক সাইড দিয়ে, তারপরে কিন্তু আসলে এটা ওই ছাগ ভাজার জন্য হবে না। ছাগ ভাজার মধ্যে অনেকে কিন্তু তেজপাতা এবং নানান ধরনের উপকরণ ব্যবহার করে, আমরা শুধু এইটুকুই ব্যবহার করি। রসুন পেঁয়াজটা যখন লাল হালো হয়ে গেছে, ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি জিরা, আস্ত জিরা দিয়ে এটাও লো হিটে আস্তে আস্তে সময় নিয়ে তারপরে ভাজতেছি। এটার স্মেলটা যে এত সুন্দর, অসাধারণ একটা স্মেল। তো ভাজা হয়ে গেছে, ঠান্ডা হওয়ার পরে সানির আমরা বললাম যে একটু বেটে দেন। ব্লেন্ডারে আসলে ব্লেন্ড করে নেওয়া যায়, তখন দেখা যায় অনেকগুলো পানি অ্যাড করা লাগে। আর পানি অ্যাড করার পরে না ছাগ বাটার এটা আসলে ভালো থাকে না, ওটা বেশি দিন ভালো থাকে না। আর যদি আপনারা এভাবে বেটে রেখে দেন, যেহেতু এখানে তেল অ্যাড করা হয় এবং পুরোটা ভাজা হয়, নর্মাল ফ্রিজেও আলহামদুলিল্লাহ অনেক দিন ভালো থাকে। তো যে ছাগ বাটার প্রস্তুতি এইটার ঘ্রাণ যে আসলে বললাম না, এত চমৎকার একটা ঘ্রাণ, এই ঘ্রাণে আপনি পাগল হয়ে যাবেন। তো এই লেভেলের বাটা হয়েছে, এটা বাটিতে রেখে দিয়েছি, কারণ অনেক দিন পর্যন্ত এটা ব্যবহার করা যাবে বিভিন্ন তরকারিতে। ছাগ বাটাটা আসলে মূলত যে ফুলকপি সিম রান্না করলে শীতের মৌসুমে ওইটার মধ্যে ছাগ বাটা দিলে অনেক ভালো লাগে। গরুর মাংস তরকারি, হাঁসের মাংস তরকারি এগুলোর মধ্যে দিলেও ভালো লাগে। বিভিন্ন বড় মাছের তরকারির মধ্যেও আসলে দিলে খুব ভালো লাগে। ছাগ বাটার আসলে কোনো নির্দিষ্ট তরকারি নেই, সব তরকারিতে আপনি ব্যবহার করতে পারবেন। তো আম্মা এখানে তরকারি বসাচ্ছে, এই যে আম্মা রান্না বসাচ্ছে। আম্মার রান্না, আম্মা ধৈর্য নিয়ে সময় নিয়ে তারপরে হচ্ছে এত সুন্দর করে মশলা কষিয়ে রান্না করে, যার কারণে আমার কাছে মনে হয় যে না, এত বেশি ভালো লাগে। আসলে প্রত্যেকটা সন্তানের কাছে তার মার হাতের রান্না অনেক বেশি স্পেশাল হয়, অনেক বেশি মজা লাগে। কিন্তু আসলে মনে হয় যে না, আমার মার হাতের রান্না আসলে অনেক বেশি ভালো, যার কারণে এত বেশি ভালো লাগে। ছোটোকাল থেকে বাড়ির মানে আমাদের বাসার মধ্যে যারা বেড়াতে আসতো, প্রত্যেকটা মানুষ আমার হাতের ডাল রান্নাটাও অনেক বেশি পছন্দ করতো। এখন তো রান্নাবান্না আসলে টোটালি ছেড়েই দিয়েছে, রান্নাবান্না করে না। কিন্তু এই শোল মাছটার জন্য আমি আজকে অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম যে না, আম্মা আমাকে এই শোল মাছটা রান্না করে খাওয়াবে। তো যাই হোক, এই যে মশলা টশলা দিয়ে হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে তারপর আম্মা বসিয়ে দিয়েছে। দেখেন তেলটা উপরে এত সুন্দর করে ভেসে উঠেছে, আর তরকারির মানে তেলের মশলার যে কালারটা চমৎকার হয়েছে। এটা শুধুমাত্র ধৈর্য নিয়ে সুন্দর করে আস্তে আস্তে কষিয়ে কষিয়ে রান্না করার জন্য। আমরা তো রান্না করতে গেলে দেখা যায় যে একেবারে তাড়াহুড়া করে পানি টানি দিয়ে ধুমধাম করে রান্না করে ফেলার চেষ্টা করি না, কিন্তু আম্মা বরাবরই দেখতাম যে এত মানুষের রান্না করতো, ঘরে এত মানুষ থাকতো, আত্মীয় স্বজন, মানে তারপরে আম্মা খুব সুন্দর করে সময় নিয়ে রান্না করতো। আর এই জন্য মনে হয় আম্মা রান্নার এত বেশি প্রশংসা হতো। যাই হোক, আম্মা মাছ দিয়ে দিয়েছে, দিয়ে এটা সুন্দর করে কষিয়ে টষিয়ে অনেকক্ষণ তারপরে হচ্ছে এটার মধ্যে দিয়ে দিয়েছে আস্ত পেঁয়াজ মানে চাকচাক করে কাটা পেঁয়াজগুলো।
এই পেঁয়াজগুলো যখন আপনি ভুনা মাছটা একদম ভুনা হয়ে যাবে আর ভাত খেতে যাবেন, আর যখন মনে করবেন যে ভাতের মাঝখানে মাঝখানে এরকম পেঁয়াজের কামড়টা পড়বে, সেটা যে কী পরিমাণ জোস লাগে এটা আপনি আসলে মানে এখন আপনাকে বলে বোঝাতে পারবো না। তো এরপর হচ্ছে এখানে যে দিয়ে দিচ্ছে লাস্ট মোমেন্টে কাঁচামরিচ। কাঁচামরিচটা হচ্ছে আপনি ভেঙে ভেঙে খাবেন, তাহলে আসলে ভীষণ মজা লাগে। তো আমার লবণ চেক করলো, লবণ চেক করার পরে এখনও যে দিয়ে দিবে ছাক বাটা। ছাক বাটাটা যে কোনো তরকারিতে আপনি একদম শেষ মুহূর্তেই ছাক বাটাটা ব্যবহার করা হয়। তো এখানে একটু পানি অ্যাড করে নিচ্ছে, নিয়ে হচ্ছে আম্মা এটা মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নিয়ে প্রথমে হচ্ছে এখানে 1 চামচ দিতে যেয়ে বলতেছে যে না, এটা একটু ঘন হয়ে গেছে, এটাতে আরেকটু বেশি পানি দেওয়া দরকার। তারপর আরেকটু পানি দিয়ে পরে পুরোটা ঢেলে দিয়েছে, দিয়ে একদম সুন্দর করে এটা মানে মুছে টুছে নিয়ে তারপরে দিচ্ছে। আমরা যে কোনো জিনিস ব্যবহার করতে গেলে দেখা যায় না যে উল্টাপাল্টা করে ব্যবহার করি, কিন্তু আমার মা খুব সুন্দর করে প্রতিটা জিনিস, কোনো জিনিসের মানে অবহেলা অপচয় করতে চায় না। ঠিক মনে হয় তার বাবার মতো। আমার নানাও খুব হিসাবি মানুষ ছিলেন এবং খুব সুন্দরভাবে কোনো জিনিস নষ্ট করতেন না, কোনো জিনিস ক্ষয়ক্ষতি করতেন না, খুব ভালো একজন মানুষ ছিলেন। তার কিছুটা গুণ আমার মা পেয়েছে। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো, আমার মায়ের হাতে রান্না কেমন লাগলো, আর এই তরকারিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।